হ্যালো, ওয়েলকাম ইউ অল। দীক্ষার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে আবার এসেছি। তোমাদের সবার সঙ্গে আমার বেশ অনেক দিনের পর যোগাযোগ। তার কারণ প্রায় মাস খানেকের মতন পারিবারিক নানা সমস্যা, নিজের শরীর খারাপ, পুজো ইত্যাদি কারণের জন্য হয়ে উঠতে পারেনি পরপর ভিডিও। তো চেষ্টা করব আগামী দিনগুলো পরপর আবার আগের মতো তোমাদেরকে যেভাবে ভিডিও করে তোমাদের সামনে বিভিন্ন সাবজেক্টগুলি সম্পর্কে দেয়া হতো বা সাবজেক্টের বিভিন্ন ম্যাটারগুলি সম্পর্কে দেয়া হতো, ঠিক একইভাবে দেবার চেষ্টা আমি করব। তো আজকে যে জায়গা নিয়ে বা যে বিবর্তন তত্ত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বা এই বিবর্তন তত্ত্বর কথা আজকে যে আসছে সেটা হচ্ছে যে পপুলেশনের জনবিবর্তন তত্ত্ব নিয়ে আমি তোমাদের কাছে আজকে বোঝাবো। পপুলেশনের জনবিবর্তন তত্ত্ব পপুলেশনের ক্ষেত্রে এমন এক ধরনের ধারাপাত বলা যেতে পারে যে পপুলেশন বা জনসংখ্যা সম্পর্কে জানতে গেলেই এই জনবিবর্তন তত্ত্ব আমাদেরকে ভালো করে জানতেই হবে। জনবিবর্তন তত্ত্ব না বুঝলে পপুলেশনকে ভালো করে বোঝার মতো জায়গা প্রায় থাকে না। 1929 সালের কথা, যখন আমেরিকান জনসংখ্যা তত্ত্ববিদ ওয়ারেন থমসন প্রথম এই ট্রানজিশনাল মডেল বা যেটা ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেল বা জনবিবর্তন তত্ত্ব সেটি সবার সামনে নিয়ে এসেছিলেন। এবং এই জনবিবর্তন তত্ত্বে মোটামুটি বলা যেতে পারে উনি যে সময় এই জিনিসটি করেছিলেন সেটি 1929 সাল। তাহলে তার আগের মোটামুটি 10-11 বছর আগে থেকে একটা ধারাকে যদি তিনি কন্টিনিউয়েশনে না নিয়ে আসেন, তাহলে বর্তমান সমাজ পর্যন্ত সেই জিনিসটা মানে তিনি যতদিন যা দেখেছেন সেই ধারাটাকে তো তার মধ্যে দিয়ে পপুলেশনের সমাজতত্ত্বকে বা জনসংখ্যার বিবর্তন মানে কি, জনসংখ্যা প্রতিনিয়ত কখনো বাড়ছে কখনো কমছে, কোনো কোনো দেশের ক্ষেত্রে অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তো এই যে পুরো জিনিসটা যে কখনো বাড়ছে কমছে, এই পুরো এই ধারাটাকে তারা একটা নির্দিষ্ট আলোচনার মধ্যে দিয়ে সবার সামনে তুলে ধরেছিলেন, যেটাকেই আমরা জনবিবর্তন তত্ত্ব বা আমরা বলে থাকি ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেল। তো এই ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেলের বেশ কয়েকটি স্টেজ রয়েছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এরকমভাবে স্টেজ 5 পর্যন্ত। এবং কিছু কিছু জনসংখ্যা তত্ত্ববিদের ক্ষেত্রে হয়তো এটা পরবর্তীকালে আরও অনেকেই আলোচনা করেছেন। তো সেক্ষেত্রে কেউ কেউ এটা হয়তো 4টে মডেলে গ্রসলি বা গড়ে ভাগ করে দেন। তো সেটা করতেই পারেন, কারো কারো নিজস্ব মতবাদ অনুযায়ী জিনিসটিকে আমি ঠিক কোনটাকে কোনভাবে ভাগ করব সেটা হতেই পারে। কিন্তু জনসংখ্যা তত্ত্বের প্রথম 4টে স্টেজ কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট। এর প্রথম যে ধারাটা, প্রথম যে জিনিসটা, সেইটা কি না, প্রথম পর্যায়ে দেখতে পাওয়া যায় যে পৃথিবীতে প্রথমের মানে যে স্টেজ সম্পর্কে মানে একদম প্রায়ের প্রথম দিকের অংশ তো না, যখন থেকে শিক্ষা মোটামুটিভাবে কালচার সংস্কৃতি তৈরি হয়েছে তখন থেকেই মানুষ সম্পর্কে সচেতন হয়েছে। কি করব, কি খাবো, আগে কিভাবে বেঁচে থাকবো, কি করলে আমি আমার সমাজ ব্যবস্থাকে, আমি আমার জনসংখ্যার ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার বাড়িকে ভালো রাখতে পারবো, আমার বংশকে ভালো রাখতে পারবো, আমার দেশকে ভালো রাখতে পারবো। তো এই দেশ রাজতন্ত্র থেকে দেশতন্ত্র, সমাজতন্ত্র, এই প্রত্যেকটা ক্ষেত্রেই জনসংখ্যা জিনিসটা কিন্তু কমন। এবং এই জনসংখ্যা জিনিসটা যেটা কমন ছিল সেই জিনিসটা কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে ক্যাটাগরাইজলি সেই জিনিসটার একটা ধারা তৈরি হয়েছে। এবং সেখানে দেখা যায় যে প্রথম দিকে জন্মহার যতটা বেশি ছিল, মৃত্যুহারও তার সঙ্গে প্রায় ততটাই ছিল, কারণ দুর্ভিক্ষ, বিভিন্ন ধরনের রোগ, এবং তখনকার দিনে হেলথ কন্ডিশন বা মেডিকেল স্বাস্থ্য সেরকমভাবে ডেভেলপ হয়নি যে একটা রোগ হলে সেটাকে চট করে সারিয়ে ফেলা যায়। এবং বেশিরভাগ সময় দেখা যেত ছোটোখাটো কোনো রোগ অনেক দূর পর্যন্ত কি হতো না, সেই জিনিসটা অনেকটা ফলাও হয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তো, এবং যার জন্য একটা মানুষ না, কাতারে কাতারে মানুষ এক একটা অঞ্চল জুড়ে প্রায় মারা যেত। তো এই জিনিসটা কিন্তু একটা সাংঘাতিক ধরনের জিনিস কোনো একটা জায়গায় জনসংখ্যা কমে যাওয়ার জন্য। তো তখনকার দিনে জনসংখ্যা কমে যাবার পেছনে
শিক্ষা অনেক পরের কথা, স্বাস্থ্য সব থেকে বড় ব্যাপার। এবং এটা কিন্তু ছিল, স্বাস্থ্যর জন্যই, স্বাস্থ্যগত কারণ, শিল্পোন্নয়ন হয়নি, রুজি রোজগার নেই, কৃষি তেমনিভাবে ডেভেলপ হয়নি। তো এই সমস্ত কারণের জন্য তখন দেখা যেত জন্মগত হারও যেরকম বেশি, মৃত্যু হারটাও তত বেশি। এই জায়গাগুলোর মধ্যে এখনো পর্যন্ত পৃথিবীর বিশেষ দেশ সেরকম একটা কেউ নেই। তবে দক্ষিণ কিছু কিছু জায়গায়, যেমন আমাজনের কিছু কিছু অববাহিকা অঞ্চলে কিছু ট্রাইবাল বা উপজাতিগত জায়গা রয়েছে যেখানে এই জিনিসগুলো এখনো দেখা যায়, বা ইউরোপের কিছু কিছু পিছিয়ে যাওয়া অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবং দ্বিতীয় পর্যায়ে যেটা আসে, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শিল্প বিপ্লব অলরেডি তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো হবার পরে মানুষের মধ্যে ধীরে ধীরে কনসাসনেসগুলো বাড়তে থাকে। এবং কনসাসনেস বাড়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় যে মানুষ স্বাস্থ্য, পয়ঃপ্রণালী বা স্যানিটেশন, খাওয়া দাওয়া, অনেক কিছু ব্যাপারেই নিজেকে মেজার করে চলা, সাবধানতা অবলম্বন করে চলা, এবং যে সমস্ত রোগগুলো আগেকার দিনে একটা মহামারী রূপে দেখা যেত সেটা কিন্তু সেখানে কাট হয়ে যায়। এবং সেই কাট হয়ে যাবার জায়গাতেই দেখতে পাওয়া যায় জনসংখ্যাতে যেখানে অনেক মানুষ একসঙ্গে জন্মগ্রহণ করছিল এবং মারা যাচ্ছিল, সেই জায়গাটাতে সেটা আটকে পড়ে যায়, অর্থাৎ সেখানে মারা যাবার সংখ্যাটা কমতে থাকে। এটা হলো সেকেন্ড স্টেজ। এবার এর মধ্যে জ্যামাইকা, মেক্সিকো, কলম্বিয়া, সুইডেন, কোস্টারিকা, ফিলিপাইন্স, আরও অনেক দেশ রয়েছে। এবার এই সমস্ত দেশগুলোর পরে আরও যে সমস্ত সেকেন্ড স্টেজগুলোর মধ্যে আরও যে সমস্ত রয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বলিভিয়া, নাইজার, উগান্ডা, কিন্তু এদের মধ্যে পরবর্তীতে আরও কিছুটা একটা ধাপ এগিয়ে যায়, যেটাকে আমরা তৃতীয় পর্যায়ের মধ্যে ফেলি। অর্থাৎ তৃতীয় পর্যায়ে দেখতে পাওয়া যায় যে শিল্প বিপ্লবটা তখন আস্তে আস্তে অনেকটা বেশি সম্প্রসারিত হয়েছে, এবং শিল্প বিপ্লব সম্প্রসারিত হওয়ার সাথে সাথে কৃষি কাজ ডেভেলপ হয়েছে, সায়েন্টিফিক থিওরি, সায়েন্স মানুষকে অনেক কিছু বোঝাতে শিখেছে, ইকোনমিক্যাল কনসাসনেস, সায়েন্টিফিক কনসাসনেস, সোশ্যাল কনসাসনেস, এই প্রত্যেকটা ধরনের কনসাসনেসগুলো আস্তে আস্তে কি হয় মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। নট অনলি দ্যাট, একটা পূর্ব জায়গা থেকেও যদি একটা ঐতিহাসিক ধারাকেও দেখা যায়, নারীদের সমাজে যে জায়গাটাকে হাইলাইট করা হতো না, নারীকে কিন্তু একটা আলাদা মর্যাদা দেওয়া হয়, নারী শিক্ষার একটা আলাদা মর্যাদা নিয়ে আসা হয়, এবং শুধুমাত্র সেই কারণটা এতটা বেশি একটা সায়েন্টিফিক জায়গা, শিক্ষা বা সমাজ সংস্কৃতির মূলধারার মেইন পয়েন্টকে, মেরুদণ্ডকে ধরে রাখে, যে যার জন্য জনসংখ্যা কমে যাওয়ার একটা কারণ দেখতে পাওয়া যায়। কারণ আমরা সবাই জানি জন্ম কারা দেয়, নারী জন্ম দেয়। সুতরাং এই জন্ম দেবার জায়গাটায় যারা জন্ম দিচ্ছে এবং যারা ছাড়া গোটা পৃথিবীতে এই জন্ম প্রসেসটা বা পৃথিবীর এই চলনসইতাটাই বন্ধ হয়ে যাবে, সেটা নারী তো ন্যাচারালি। তো এই জায়গাটার জন্য যে জিনিসটা দেখতে পাওয়া যায়, সেটাতে দেখতে পাওয়া যায় যে নারী মর্যাদা শিক্ষার বৃদ্ধিটা হবার জন্য, নারী শিক্ষা চালু হবার জন্য, কোনটা ভুল কোনটা ঠিক, এই সমস্ত ঘটনাগুলো ঘটবার জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যায় যে জনসংখ্যাতে আমাদের যেরকমভাবে জন্ম হারটা কমে গেছে, মৃত্যু হারটাও কমে যাবার সাথে সাথে সেখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে সেখানে কিন্তু মানে জন্মহার কমেছে, মৃত্যুহারটাও তার সাথে সাথে কমছে, এবং বেশ একটা ধারার মধ্যে আসছে। সুতরাং সেই জায়গাটাকে আমরা ন্যাচারালি বলে থাকি কি একটা ডেভেলপমেন্ট স্টেজ। এই ডেভেলপমেন্ট স্টেজের মধ্যে যে জায়গাগুলো বা যে দেশগুলো পড়ে, মার্কিন যুক্তরাষ্ট্র পড়ে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কথাটা আমি পরবর্তীতে আরও পরে বলছি। এর মধ্যে আমি এর আগেও বলেছি, যেমন ইকুয়েডর, কোস্টারিকা, উজবেকিস্তান, ইজিপ্ট, ভারত, দক্ষিণ আমেরিকা, চীনও একটা সময় এটার মধ্যে ছিল, যদিও এখন এই লাইনটাকে ক্রস করে বেরিয়ে গেছে। উই অল নো দ্য ফার্স্ট পপুলাস কান্ট্রি বলতে যদি বলা হয় তাহলে চায়না, সেকেন্ড হচ্ছে ভারত। কিন্তু চীন উত্তরোত্তরভাবে ভারত থেকে কিন্তু অনেকটা বেশি ইকোনমিক্যালি সাউন্ড,
ইন্ডাস্ট্রিয়ালি সাউন্ড এবং ডেভেলপমেন্টের একটা এমন মাপকাঠিতে গিয়ে দাঁড়িয়েছে যে তারা এই জায়গাটা থেকে অনেকটাই এগিয়ে যেতে পেরেছে। এটা একটা সব থেকে বড় কথা। সুতরাং চতুর্থ পর্যায়ের মধ্যে দেখতে পাওয়া যায় কি, যেখানে একেবারেই অর্থাৎ জন্মহারটা তো কমেছেই, তার সাথে সাথে অন্যদিকে জনসংখ্যাটাতে যেগুলো মানে বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে তারা জন্ম নিয়ন্ত্রণ, যারা ম্যাচিওর মানুষ তারা জন্ম নিয়ন্ত্রণ করতে শিখছে, ব্যাপকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা, ছোট্ট পরিবার হোক সেটার প্রতি একটা আকাঙ্ক্ষা, এবং জন্মহার মৃত্যুহার দুটো কমার সাথে সাথে এখানে জনসংখ্যা ব্যালেন্স হলেও কম জন্মহার যেমনি হচ্ছে তেমনি কম মৃত্যুহারের কারণে জায়গাটা একটা ভারসাম্য বা ব্যালেন্স অবস্থায় আসছে। এবং এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সিঙ্গাপুর অনেক দেশই রয়েছে। এরপরে যে পঞ্চম স্টেজ সেটাকে বলা যেতে পারে একদম স্থবির। এখানে জন্মও নেই, এখানে মৃত্যু বলতে যারা এখন একদম এজেড পিপল তারা বিভিন্ন রোগগ্রস্ত হচ্ছে, যেমন ধরো তোমার স্থূলতার কারণে, মানে এই যে ওবিসিটি এখন গোটা পৃথিবীতে একটা বড় প্রবলেম, নো ডাউট। এবং ডায়াবেটিস, এটা তো প্রায় ঘরে ঘরেই দেখতে পাওয়া যায়। ক্যান্সার গঠিত মারণ রোগ, এই সমস্ত জিনিসগুলো আগে যে ধরনের রোগগুলোর জন্য জন্মহারটা তার কন্টিনিউয়েশনটা থাকলেও মৃত্যুহারটা যে কারণে হতো, এখনের মৃত্যুহার হবার পেছনে কিন্তু এক্স্যাক্টলি আগের মতো সেই কারণগুলো দেখতে পাওয়া যায় না। সুতরাং সেই কারণগুলোর বদলে এখন প্রতিস্থাপিত হয়েছে যে কারণগুলো, সেগুলোর মধ্যে ওবিসিটি পড়ে, মানুষের অত্যধিক মোটা হয়ে যাওয়া, যেটা ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি করে দেখতে পাওয়া যায়। এর একটা কারণ আছে, তার কারণ আমরা যেমন রান্না বান্না করে খেতে ভালোবাসি, পাশ্চাত্য দেশগুলোতে প্রসেস ফুড অনেক বেশি ইউজ করা হয়, এবং এর একটা সবথেকে বড় কারণ যেটা, ওদের লাইফ অনেক বেশি ফাস্ট, ওরা টাইমের সঙ্গে দৌড়ায় অনেক বেশি ফাস্ট। সুতরাং ওদের জীবনে আলাদা করে রান্না যে একটা সেক্টর, এই জিনিসটা ওদের ক্ষেত্রে আসে না। যত তাড়াতাড়ি যে যেরকমভাবে করবে, আমাদের এই প্রাচ্য দেশগুলোতে বা এই যে আমাদের পাকিস্তান বলো, ভারত, বাংলাদেশ বা এই দিককার দেশগুলোর মধ্যে একটা হোম সেক্টর, একটা এডুকেশনাল সেক্টর, একটা বিজনেস বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কাজের যে ঘরগুলো বা সেলগুলো, সেগুলো যেমন আলাদা আলাদা, তেমনি ঘরের প্রত্যেকটা মানুষের সেক্টরের মধ্যে কিন্তু রান্না বা কুকিং একটা সেক্টর। কিন্তু বিদেশে কুকিংটা আলাদা করে সেক্টর বলে ভাবা হয় না। যেহেতু আমি ভারতে রয়েছি, সেজন্য আমার ক্ষেত্রে ওই দেশগুলো বিদেশ। সুতরাং এই ক্ষেত্রে এই যে জায়গাগুলো, এইটাকে ওদের ক্ষেত্রে ওদের লাইফ অনেক বেশি ফাস্ট, এটার পেছনে টাইম দেবার ওদের টাইম নেই। সুতরাং প্রসেস ফুড খাওয়ার জন্য তাতে নানা রকম ধরনের প্রসেস মেটেরিয়াল দেওয়া থাকে, যেগুলো খাবারগুলোকে ফ্রোজেন করে রাখতে, তাজা রাখতে সাহায্য করে, সেগুলো শরীরের অনেক রকম ক্ষতি করে। এবং এই ক্ষতিকারক জিনিসগুলোর জন্য জীবনযাত্রার মধ্যে এমন ধরনের ভাইরাস ঘটিত, জীবাণু ঘটিত জিনিস ঢুকছে, যেগুলোর জন্য আলটিমেটলি দেখা যাচ্ছে বয়স্ক মানুষরা কি হচ্ছে, মারা যাচ্ছে। এবার এদিকে আমার জন্মগ্রহণও হচ্ছে না, জন্ম হবার জায়গাটা কমে গেছে, কারণ মানুষ খুব কসাস, মানুষ এডুকেশন কসাস, শিক্ষা সায়েন্টিফিক দিক থেকে কেরিয়ার কসাস। তাহলে মানুষ সে জায়গায় যদি তারা তাদের বৈবাহিক জীবনকে ঠিকমতো মেনটেন করে তারা যদি ইস্যু না নেয়, তারা যদি বাচ্চা জন্ম না দেয়, তাহলে আলটিমেটলি কি হবে, আমার নিচের দিকের যে একটা পিরামিডিক্যাল স্ট্রাকচার বা আমাদের যে লিঙ্গ এজ সেক্স পিরামিড যেটাকে আমরা বলে থাকি, লিঙ্গ পিরামিড, যেখানে মেল ফিমেল হিসেবে তোমরা প্রায় বইয়ে বলো, মোবাইলে বলো, সোশ্যাল মিডিয়াতে বলো, লোকজনের আলোচনাতে বলো, একটা ত্রিভুজ আকৃতি, সব ক্ষেত্রেই ত্রিভুজ হয় না, সেটা কখনো বেল শেপ হতে পারে, সেটা কখনো স্কোয়ার শেপ হতে পারে, অলমোস্ট স্কোয়ার শেপ, আবার কখনো আমাদের ভারতের মতো ত্রিভুজ শেপ হতে পারে। এগুলো হবার কারণ আছে, এজ এবং বয়স, মেল এবং ফিমেল অনুযায়ী কোন দেশে কি ধরনের পপুলেশন স্ট্রাকচারটা কীরকম, কোথায়, যেমন আমাদের দেশে 15 বছর বয়স পর্যন্ত জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, সুতরাং আমাদের নিচের জায়গাটা অনেক চওড়া।
15 থেকে যত আমরা ওপরের দিকে উঠতে থাকি তত দেখতে পাওয়া যায় যে জনসংখ্যার পরিমাণটা সেখানে কমতে থাকছে, সেটা যে কারণের জন্যই কমতে থাকুক না কেন। কিন্তু আগামী দিনে আমি যখন তোমাদের পপুলেশনের এজ সেক্স পিরামিড বা পপুলেশন সেক্টরের বাকিগুলো পড়াবো তখন অটোমেটিকলি এগুলো আলোচনা করে দেবো। তো দিস অল আর দ্য কোরিলেটেড টপিক, একটা বলতে গেলে একটা আসবেই। এবং তোমরা তো নিজেরাও বই পড়ছো, জানছো নানা দিক থেকে, এখনকার ছেলেমেয়েরা তোমরা নানাভাবে সায়েন্স টেকনোলজির যুগে তোমরা অনেকভাবেই অনেক কিছু নলেজ আমাদের থেকে, আমরা এই বয়সে যা জানতাম তার থেকে অনেক বেশি জানো। সুতরাং এই জন্ম মৃত্যুহার এই যে দুটো জিনিস এবং এর ফলে যে স্টেবল জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে, সেইখানের মধ্যে বর্তমানে প্রায় এখন জার্মানি, অস্ট্রেলিয়া এরা রয়েছে যেখানে স্টেবল পপুলেশন 0-তে গিয়ে দাঁড়িয়েছে। এই জনসংখ্যার গতির মধ্যে একটা মজার জিনিস আছে, যেমন জনসংখ্যার গতি বৃদ্ধি যেখানে হ্রাস বোঝাচ্ছে, সেখানে জন্মহার যেমন তোমার কমছে, তার সঙ্গে সঙ্গে এখানে কি দেখা যাচ্ছে যে মানে এইখানে যে জনসংখ্যার গতি সেখানে বৃদ্ধি হ্রাস মানে কি জন্ম হারটা কমে যাচ্ছে, সাথে সাথে এখানে কিন্তু একটা জিনিস যে স্বাভাবিকভাবেই এই জনসংখ্যা কমে যাওয়ার সাথে সাথে কিন্তু মৃত্যু হারটা সেখানে গতি প্রকৃতির মধ্যে যেখানে মৃত্যুহারটাও কমছে সেখানে স্টেবিলিটি থাকবে, যেখানে মৃত্যুহারটা বাড়বে সেখানে সেটা আরও লো হয়ে যাবে, যেখানে দেখা যাবে মৃত্যুহার কমে গেছে কিন্তু জনসংখ্যা বাড়ছেই, এই ধারাটা চলবেই। এগুলো ডেভেলপিং কান্ট্রিতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে ভারত যেমন এখন দেখা যায়, আর উন্নত দেশের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র একটু এক্সেপশনাল কেস, যেখানে সব কিছু উন্নত হওয়া সত্ত্বেও জনসংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এবং ভারতের জনসংখ্যা সম্পর্কে তো তোমাদের কাছে আলাদা করে নতুন করে কিছু বলবার মতো নেই, ভারতের তো সত্যিই জনসংখ্যা অনেক যথেষ্টই বেশি, এটা বলা বাহুল্য। এবং আগামী এখনও বলা যেতে পারে 20-30 বছর যত রকম কন্ট্রোল, যত রকম যাই করে নেওয়া হোক না কেন, জনবিবর্তন ধারার মধ্যে গভর্নমেন্ট কোনো পলিসি তো ইনক্লুড করা হয়নি। সুতরাং সেক্ষেত্রে এই জিনিসটা কন্ট্রোল হতে হতে গেলেও আলটিমেটলি কমতে গেলে সেই ধারাটা আপাতত কিছুদিন বজায় থাকবে। সেতে ভারত যদি অর্থনৈতিক দিক থেকে বা এই স্টেজটা পার করে এগিয়েও যায়, তাহলেও কিছুদিন গিয়ে তারপরে সেই জিনিসটা স্টেবিলিটি আসতে দেখা যাবে। এখন যেটা দেখতে পাওয়া যায় লেস ইকোনমিক ডেভেলপ যে জায়গাগুলো, সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই জিনিসগুলো বিচার যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে সেখানে জনসংখ্যার হ্রাস পাচ্ছে এবং এই হ্রাস পাওয়ার সাথে সাথে এখানে যে যেমন ধরো তুমি আমরা যে জায়গাগুলোতে ডেভেলপিং কান্ট্রির মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশগুলোর কথা বা আফ্রিকান কিছু কিছু দেশের কথা বলা হচ্ছে, সেখানে শতাব্দীর পর শতাব্দী জনসংখ্যা যেরকমভাবে বেড়ে যাবার সাথে সাথে বাড়ার কারণটা অনেক রকম, যেমন সোসাইটাল কিছু কারণ রয়েছে, সমাজগত, ধর্মগত, কিছু শিক্ষাগত সীমাবদ্ধতা রয়েছে যার জন্য হয়, নারী শিক্ষার প্রসার সর্বত্র হয়নি সেই কারণে। এখন আজ স্বল্পোন্নত সমাজে কতটা প্রযোজ্য এই জনবিবর্তন তত্ত্ব, সেটা সেই ক্ষেত্রে সর্বত্রভাবে বলতে গেলে সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে অনেক কিছুই, যেমন চীন, ব্রাজিল, থাইল্যান্ড অনেক দেশ আছে যেগুলো জনসংখ্যা পরিবর্তনের মধ্যে পর্যায়গত সেই আগের পর্যায়গুলো, সেকেন্ড থার্ড স্টেজগুলোকে পার করে বেরিয়ে গেছে, ভারত যেখানে পার করতে পারেনি। এবারে এই জনবিবর্তন ধারা জিনিসটা হচ্ছে এটাই যে এই জিনিসটার মধ্যে দিয়ে রাফলি কোনো একটা জায়গার বা ওয়ার্ল্ডের ক্ষেত্রে বা একটা পুরো এরিয়ার যদি শুধু ইন্ডিয়ার হিসেবে দেখি আমরা যে এত সালে কি ছিল, এই সালে কি ছিল, এই 10 বছর বা 15 বছরের একটা স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, তাতে যে ধারাটা থাকবে তার মধ্যে দিয়ে আমরা ইকোনমিক, সোশ্যাল, সায়েন্টিফিক, এডুকেশনাল প্যাটার্ন অফ দ্য ডিফারেন্ট স্টেটস, ডিফারেন্ট রিলিজিয়ান, ডিফারেন্ট সোশ্যাল গ্রুপ, সবের মধ্যে থেকেই কিছু না কিছু ছবি ফুটে আসে, যা থেকে সেই দেশটার জনবিবর্তনের একটা ধারা বা সেই জায়গার জনবিবর্তনটা কীরকম, আগে কি ছিল, এখন কি রয়েছে, আগামী দিনে কি হতে পারে সেটা সম্পর্কে একটা আন্দাজ করা যায়। তো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, শেয়ার করো, আর
পারলে বেল আইকনটি যাদের দরকার থাকবে, এবং আমি মনে করি তোমাদের হয়তো অনেকেরই তোমাদের দরকার, তো আগামী দিনে যাতে প্রায়র নোটিশ তোমরা আগে থেকেই নোটিফিকেশন পাও, বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই।